তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায় এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। বক্তব্য যখন দিবেন তখন জুলাইয়ের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এই সন্তানদের, ছোট সন্তানদেরকে আপনারা দয়া করে ভুলে যেন না। আন্দোলনের ফলে তারা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরে পেয়েছে, বিদেশ থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, শিলং থেকে এসে এখন বড় বড় কথা বলতে পারছে। তো সেই তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায় এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। তারা দেখতে পাই যে সিনেমা হলে যেতে সময় পায়, তারা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার সময় পায়, কিন্তু তরুণরা আগামীর বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছে, কি চিন্তা করে তাদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য একটা রিভলিউশন পর্যন্ত তারা করে ফেললো, সেই চিন্তাটা তারা করে নাই, কারণ পুরাতন বন্দোবস্তের মধ্যে তারা আছে। সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, যার নুন খাইলেন তার গুণও কিছুটা একটু গাইয়েন। যে রক্তের বিনিময়ে এই বিপ্লবটা সংগঠিত হলো, অন্তত এতটুকু আবেদন জানাই, বক্তব্য যখন দিবেন তখন জুলাইয়ের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এই সন্তানদের, ছোট সন্তানদেরকে আপনারা দয়া করে ভুলে যেন না। এদেরকে টেরর বলে আখ্যা দিয়েন না। অস্তিত্ব ভুলে গেলে নিজেদের অস্তিত্বই একসময় খুঁজে পাবেন না আপনারা। তরুণদের কথা যেহেতু আপনারা শোনেন নাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ববোধের জায়গা থেকে জুলাই বিপ্লবের বড় একজন স্টেক হিসেবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব হচ্ছে তরুণদের কথাগুলো আপনাদের কর্ণ করে মিডিয়ার মাধ্যমে হোক আর স্মারকলিপি দিয়ে হোক, আমরা এই পেপারটি গোছানো অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবো যে এইটা হচ্ছে আমরা ভাবছি, আমাদের ভাবনাগুলো তোমরা কনসিডারে নিয়ে আগামীর বাজেট প্রস্তাবনাগুলো রেডি করো, যা আগামীর দিনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা বাংলাদেশে চলছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এটাকে পাশ কাটিয়ে এক ধরনের পাক্ষিক এবং আধিপত্যবাদী একটা বাজেটারি সিস্টেম, মানিটারি সিস্টেম অথবা ফিসক্যাল পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিগুলো ডেভেলপ করেছিল, তার এগেইনস্টে গিয়ে তোমরা একটু সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারো। আমাদের দেশে বর্তমানে যে ক্রাইসিস গুলো চলছে আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যা শুরু হয়েছিল 2006 সাল থেকে, যার পিক আওয়ার চলছে 2009 সাল থেকে, চলবে 2030 সাল পর্যন্ত। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা এরপরে ডিক্লাইন হলে একটা রাষ্ট্রের ইকোনমিক রিকনস্ট্রাকশন করা ইটস সো মাচ ডিফিকাল্ট। এটা চায়নার ক্ষেত্রে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পালন করেছে, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, এরা এই সুবিধা কাজে লাগানোর ফলে দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথ গুলো কোন স্তরে তারা নিয়ে গিয়েছে। তারা ইকোনমির 80 বছরের পরিকল্পনা করে, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলে গেলে বাকি 80 বছর তার রাষ্ট্র কিভাবে চলবে, এরপরে মানে বৃদ্ধ ভাতাগুলো কিভাবে তারা দিবে, তার রাষ্ট্রের অন্যান্য অর্গানস গুলো কিভাবে চলবে, এই জিনিসগুলো একটা রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসে। আর আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বার্ডেন হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যে টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে।